ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রনীতি। সৈন্য সংখ্যায় ভারত এগিয়ে থাকলেও পাকিস্তান পাহাড়ি যুদ্ধ ও গেরিলা কৌশলে দক্ষ। সীমান্তে নিয়মিত গোলাগুলি, স্নাইপার হামলা এবং ড্রোনের ব্যবহার এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। এই মুহূর্তে ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলেছে। ভারতের হাতে আনুমানিক 160টি পরমাণু অস্ত্র রয়েছে, যার মধ্যে 7টি সক্রিয়। কিন্তু ভারতের নীতি নো ফার্স্ট ইউজ। পাকিস্তানের হাতে রয়েছে আনুমানিক 170টি পরমাণু অস্ত্র, যার মধ্যে প্রায় 50টি ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র হিসেবে সীমান্তে মোতায়েন করা হয়েছে। পাকিস্তান ফার্স্ট ইউজ নীতিতে বিশ্বাসী, অর্থাৎ প্রয়োজনে তারা প্রথমেই পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, যুদ্ধে পাকিস্তান যদি নিজেদের কোণঠাসা মনে করে তাহলে তারা সীমিত পরমাণু হামলার ঝুঁকি নিতে পারে। তবে ভারতের সাবমেরিন ভিত্তিক পারমাণবিক অস্ত্রের কারণে পাকিস্তান জানে পাল্টা আঘাতে তাদেরও সর্বনাশ অনিবার্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারত ও পাকিস্তানের মধ্যে জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল সবচেয়ে উত্তপ্ত অঞ্চল। এখানে ভারতের প্রায় 2 লাখ সেনা রয়েছে, যার মধ্যে সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী এবং স্পেশাল ফোর্স অন্তর্ভুক্ত। পাকিস্তানও আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তানে প্রায় 1.5 লাখ সেনা রেখেছে। ভারত এখন কৌশলগত দিক থেকে সংখ্যাগতভাবে এগিয়ে, তবে পাকিস্তান পাহাড়ি যুদ্ধ এবং গেরিলা কৌশলে পারদর্শী হওয়ায় ভারসাম্য তৈরি হয়। এই অঞ্চলে প্রায় প্রতিদিনই ছোটখাটো সংঘর্ষ ও পাল্টা গোলাবর্ষণ ঘটে। আন্তর্জাতিক সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সেনা সংখ্যা প্রায় 60,000, যেখানে পাকিস্তান রেঞ্জার্সের সংখ্যা তুলনামূলকভাবে কম। সীমান্তে ভারতের আধুনিক নজরদারি প্রযুক্তি, সেন্সর এবং থার্মাল ইমেজার দেশটিকে আরও শক্তিশালী করেছে। তবে পাকিস্তান টানেল ও চোরাগোপ্তা অনুপ্রবেশে পারদর্শী। ভারত এই অঞ্চলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারিতে এগিয়ে। পাকিস্তান এখানে আক্রমণাত্মক নয়, তবে মাঝে মাঝে চোরাগোপ্তা অনুপ্রবেশ হয়। স্নাইপার ও ড্রোন হামলার ঘটনাও বেশি ঘটে। ভারতের নৌবাহিনী দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এবং আধুনিক বাহিনী। 2025 সালের তথ্যের ভিত্তিতে ভারতের হাতে রয়েছে 150টির বেশি যুদ্ধজাহাজ, যার মধ্যে 2টি বিমানবাহী রণতরী, 14টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি করভেট এবং 16টি সাবমেরিন, যার 4টি পারমাণবিক। ভারতের এরিহ্যান্ড ক্লাস সাবমেরিনে K4 ব্যালিস্টিক মিসাইল 3500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের নৌবাহিনীতে রয়েছে প্রায় 50টি যুদ্ধজাহাজ, 9টি ফ্রিগেট এবং 5টি কনভেনশনাল সাবমেরিন, যেগুলোর মধ্যে কয়েকটি এআইপি প্রযুক্তি সম্পন্ন। পাকিস্তান চীনের সহায়তায় 8টি হাঙ্গর ক্লাস সাবমেরিন কিনেছে, যা পানির নিচে দীর্ঘ সময় লুকিয়ে থাকতে সক্ষম। তবে জাহাজ ও সাবমেরিনের সংখ্যায় ভারত অনেক এগিয়ে। ভারত এখানে স্পষ্টতই আধিপত্য বিস্তার করে আছে। পাকিস্তান করাচি ও গোয়াদর বন্দর ঘিরে প্রতিরক্ষা বাড়ালেও ভারতের বিমানবাহী রণতরী ও পরমাণু সাবমেরিন কৌশলগতভাবে জয়ী অবস্থানে। ভারতের ব্রাহ্মস সুপারসনিক মিসাইল এবং পাকিস্তানের বাবুর 3 সাবমেরিন লঞ্চড ক্রুজ মিসাইল উভয় দেশের জন্যই কৌশলগত সুবিধা তৈরি করেছে। কিন্তু পারমাণবিক সাবমেরিনের কারণে ভারতীয় নৌবাহিনী স্পষ্টতই এগিয়ে। ভারতের বিমান বাহিনীর হাতে রয়েছে 270টিরও বেশি Su-30 MKI, 36টি রাফাল, 121টি MiG-21, মিরাজ 2000, জাগুয়ার সহ প্রায় 2200টি সামরিক বিমান। ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এবং ব্রাহ্মস সুপারসনিক মিসাইল আকাশ প্রতিরক্ষায় বড় ভূমিকা রাখে। পাকিস্তান এয়ারফোর্সে রয়েছে 25টি F-16, 130টির বেশি JF-17 থান্ডার, মিরাজ যুদ্ধ বিমান এবং কিছু সাব-8WC রাডার বিমান। পাকিস্তানের রাডার নেটওয়ার্ক ঘনত্ব বেশি, কিন্তু ভারতের আধুনিক যুদ্ধবিমান এবং ড্রোন প্রযুক্তি আকাশে তাদের আধিপত্য নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময়ে ভারতীয় বিমান বাহিনীর আধুনিকায়ন ও শক্তি বৃদ্ধির কারণে পাকিস্তান প্রতিরক্ষামূলক কৌশলে বেশি মনোযোগী।
ভারতের দখলে থাকা সিয়াচেন গ্লেসিয়ার বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র। এখানকার উচ্চতর ভৌগোলিক অবস্থান ভারতের কৌশলগত দিক দিয়ে বড় সুবিধা। পাকিস্তান নিচু অবস্থানে থেকে এখানের প্রতিরক্ষা নিশ্চিত করে। সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতাও যুদ্ধের ময়দানে বড় ফ্যাক্টর। ভারতের অর্থনীতি 2025 সালে $5 ট্রিলিয়ন কাছাকাছি, যেখানে পাকিস্তানের অর্থনীতি মাত্র $350 বিলিয়ন। যুদ্ধের ব্যয় উভয় দেশের জিডিপির 5% ছাড়িয়ে যেতে পারে, যা পাকিস্তানের জন্য ভয়াবহ। কূটনৈতিকভাবে ভারত পশ্চিমা বিশ্বের সমর্থন বেশি পায়, বিশেষত যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইসরায়েলের কাছ থেকে। পাকিস্তান চীনের কাছ থেকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা পেলেও চীন সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। মধ্যপ্রাচ্যের দেশগুলো নিরপেক্ষ। আন্তর্জাতিক চাপ ও মধ্যস্থতা, বিশেষত জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি উভয় দেশকে সংযত থাকতে বাধ্য করে। সীমান্ত উত্তেজনা বাড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। 2025 সালের অপারেশন সিন্দুরের মতো ঘটনায় পাকিস্তানে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে, যার মধ্যে শিশু ও নারীও রয়েছে। মিডিয়ায় দুই দেশের ভিন্ন প্রতিক্রিয়া। ভারতে দুঃসাহসিক প্রতিশোধ, পাকিস্তানে বলা হচ্ছে নিরীহ মানুষ হত্যা। সোশ্যাল মিডিয়ায় বিভাজন, গুজব ও উগ্র জাতীয়তাবাদ পরিস্থিতিকে আরও জটিল করে। মানবাধিকার লঙ্ঘন ও শরণার্থী সংকটের সম্ভাব্য ভয়াবহতায় আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন। বর্তমান পরিস্থিতিতে সীমিত সংঘাতে ভারতের প্রযুক্তিগত ও সংখ্যাগত আধিপত্য স্পষ্ট, বিশেষত স্থল ও সমুদ্র সীমায়। পাকিস্তান কৌশলে ও পরমাণু হুমকিতে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। পূর্ণাঙ্গ যুদ্ধে উভয় দেশেরই বিপুল ক্ষয়ক্ষতি হবে, বিশেষত পরমাণু অস্ত্র ব্যবহৃত হলে। কূটনৈতিক সমাধানই শেষ পর্যন্ত সবচেয়ে বাস্তবসম্মত ও নিরাপদ পথ। কিন্তু উত্তেজনার এই দাবা খেলায় কে কখন কার কাছে ধরা খাবে, সেটাই এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রহস্য। ভারত সামরিক ও অর্থনৈতিক শক্তিতে এগিয়ে থাকলেও পাকিস্তানের কৌশলগত চমক ও পরমাণু সক্ষমতা হুমকিতে ভারসাম্য আনে। দুই পক্ষই জানে সরাসরি যুদ্ধ মানে আত্মঘাতী পরিস্থিতি।